নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। জানুয়ারির মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল কেরিয়ারের সলিল সমাধি হতে চলেছে। না কোনো এটা আগাম ভবিষ্যৎবাণী নয়, একেবারে সঠিক বিশ্লেষণ আমাদের। কিভাবে হবে সবটাই বলবো আজ, এবং সেই কারণেই উপস্থিত হয়েছি। যদি আমার চ্যানেলে আপনারা নিয়মিত দর্শক হয়ে থাকেন এবং আপনারা ভিডিও দেখে আপনাদের ভালো লেগে থাকে, তারপরেও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে বলবো সাবস্ক্রাইবটা করে নিন। কারণ এরকম প্রত্যেকটা ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে হলে সাবস্ক্রাইব বাটনের পাশাপাশি যে বেল আইকনটা রয়েছে সেটাকে প্রেস করাটা জরুরি, না হলে আপনারা এই ধরনের ভিডিও মিস করে যেতে পারেন। এবার এই ভিডিওটা শুরু করা যাক। আপনারা কি জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এত হম্বিতম্বি করছেন কেন? নির্বাচনে এখন 5 মাস বাকি, তার আগেই খুব আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফর শুরু করে দিয়েছেন। আসলে তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। সবাই বলছে কিছু হবে, কি হবে, কি হবে, কিন্তু আজকে বলবো সত্যি কি হতে চলেছে জানুয়ারি মাসের মধ্যে, কি হবে, এবং যার ফলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে একটা ভূমিকম্প হবে। জানুয়ারি মাসের মধ্যে খেলা অনেকটা বদলে যাবে। ঠিক এখন যেই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি কথা বলছি, ঠিক সেই সময় বিহারের অঙ্ক ছাপিয়ে গেছে বাংলা। এসআইআরে বিহারে যত মানুষের নাম বাদ গিয়েছিল তার চেয়ে বেশি মানুষের নাম বাদ চলে গেছে, এবং বিহার থেকে বাংলা একটু অন্যরকম হবে। কিভাবে অন্যরকম হবে? বিহারে অনেক মানুষের নাম বাদ গিয়েছিল, কিন্তু পরে বহু মানুষের নাম জুড়ে গিয়েছিল। কিন্তু বাংলায় হবে উল্টো। বাংলায় শাসক দলের সৌজন্যে বহু ভুয়ো ভোটারকে বাংলায় এখনো ঢুকিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সেটা বুঝেছে, সেই ভূত বের করতে শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। ফলে এখন অবধি 58 লক্ষ মানুষের নাম বাদ গেছে, 58,08,000 সামথিং, এবং সেই মানুষের থেকে আরো বহু মানুষের নাম বাদ যাবে। কারণ ওই শাসক দল বাবার নাম আইজ্যাক নিউটন ঢুকিয়ে দিয়েছে অনেকের ক্ষেত্রে, কারো নামে বাবর, কারো নামে আকবর, কারো নামে ডিকোস্টা। ভুলভাল যেমন খুশি বিএলওরা ফর্ম ফিল আপ করিয়ে দিয়েছেন অনেক মানুষের, অভিযোগ উঠছে। এবং এখনই যখন আপনাদের সঙ্গে কথা বলছি, আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের মাটি সরে গেছে। কারণ 3.5 লক্ষ ভোটার শুধুমাত্র উত্তর কলকাতা থেকে বাদ যাবে। দক্ষিণ কলকাতাও অঙ্কটা কাছাকাছি। মমতার পেয়ারের ভাই ববি হাকিম অনেক চেষ্টা চরিত্র করেও মুসলমানদের মসিহা তিনি করতে পারেননি তাকে। সেই ববি হাকিমের বন্দরে প্রায় 55,000 মানুষের নাম কাটতে চলেছে। এনুমারেশন ফর্ম ফেরত আসেনি। ভবানীপুরে 42,000 অঙ্কটা, মানিকতলায় 30,000, মোট কথা হচ্ছে কলকাতায় 30,000-এর অঙ্কের উপরে। এতগুলো ভোটার যদি হাওয়া হয়ে যায় হঠাৎ করে, বিজেপির সঙ্গে যে তৃণমূলের যে গ্যাপটা রয়েছে সেটাই তো শেষ হয়ে যাবে। তাহলে জিতবেন কি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেয়ারের ভাইরা? মমতা বন্দ্যোপাধ্যায়ের পেয়ারের যারা ভাই আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্ধেক ক্যাবিনেট কলকাতায় থাকে, দক্ষিণ কলকাতায় থাকে, কেউ কেউ উত্তর কলকাতায় থাকে। এই গুরুত্বপূর্ণ নেতারা যদি হেরে যায় তাহলে কি হবে? কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বড় বড় জেলা যেখানে ক্ষমতার ভর কেন্দ্র, এসব জায়গা থেকে তৃণমূল যদি হারতে শুরু করে কি হবে বলুন তো? আমি কালকে হিসেব করছিলাম 58 লক্ষ অঙ্ককে যদি 294 দিয়ে স্ট্রেট ডিভাইড করা যায় তাহলে কত আসবে। আপনারাও হিসেব করে নিতে পারেন, ক্যালকুলেটর অন করে নিতে পারেন। আমার কাছে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে অন করে আপনাদেরকে দেখিয়ে দিতে পারি আমি। যদি আমরা 58 লক্ষকে বাদ দিই ক্যালকুলেটর দিয়ে, তাহলে আমাদের অঙ্ক গিয়ে দাঁড়াচ্ছে 20,000-এর উপরে। এই 20,000-এর উপরে অঙ্কটা ভয়ঙ্কর অঙ্ক। এই 20,000 যদি প্রত্যেক বিধানসভা থেকে বাদ চলে যায়, তার মধ্যে অবশ্যই কিছু বিধানসভায় 5,000 বাদ যাবে, কিছু বিধানসভায় 20,000 বাদ যাবে, কিছু কিছু বিধানসভায় বললাম 55, 42 এরকম বাদ যাবে। নিউ টাউন যেখানে 50,000-এর মতো নতুন আবেদন হয়েছিল, সেই আবেদনগুলোর কি হলো? সেই আবেদনের একটা বড় অংশ নাকচ হয়ে গিয়েছে। বলেছে না না, এরা সব ফলস ভোটার, এদেরকে নেওয়া যাবে না। অনেকে এনুমিনেশন ফর্মই পাবেন না। আবেদন করেছিলেন, আবেদন গ্রহণ হয়নি, এনুমিনেশন ফর্ম আসেনি। বাদ বাকি গ্রামকে গ্রাম উধাও হয়ে গেছে বাংলা থেকে, এলাকা থেকে এলাকা উধাও হয়ে গেছে, বস্তিগুলো উধাও হয়ে গেছে। মধ্যমগ্রামে গোটা বস্তি উধাও, নিউ টাউনে গোটা বস্তি উধাও।
এই বস্তিগুলোর খবর করতে গিয়ে আক্রান্ত হয়েছেন সাংবাদিকরা, বিশেষ করে ডিজিটাল মাধ্যমের সাংবাদিকরা, যাদের কোনো কভার থাকে না, পুরোপুরি মনের জোরে তারা খবর করে। কি হবে তাদের? মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হবে? এই গোটা ঘটনাতেই ঘুম উড়ে গেছে। দিদি কি বলছেন? দিদি নদিয়ার জনসভা থেকে বললেন, যারা ফিরে গেছেন, যারা চলে গেছেন দেশ ছেড়ে ভয়ে আতঙ্কে, আমি তাদেরকে ফিরিয়ে আনবো। আমার প্রশ্ন হচ্ছে, পারবেন? প্রথম কথা হচ্ছে, যারা ভারতের নাগরিক নন ফিরে গেছেন, তাদেরকে ফিরিয়ে আনাটা দেশদ্রোহিতার কাজ নয়। ভোট ব্যাংকের স্বার্থে একটা বিদেশি নাগরিকের ভোট ব্যাংকটা কালেক্ট করা দেশদ্রোহিতা নয়। এই মমতা বন্দ্যোপাধ্যায় তো বাম আমলে বলেছিলেন বাংলাদেশিতে ভরে গেছে, ইটস এ ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। তাহলে আজকে তিনি যখন করছেন, তিনি ন্যাশনাল সিকিউরিটিকে থ্রেট এর জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছেন না? দেশের আন্তরিক সুরক্ষা, আন্তরিক যে আভ্যন্তরীণ নিরাপত্তা, সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করছেন না? এগুলো তো রাজনৈতিক বক্তব্য। সত্যি কি তিনি পারবেন? তিনি কি চাইছেন? সত্যি যদি এরকম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মেসেজ যায় যে তোমরা ফিরে এসো, আমরা দেখে নিচ্ছি, বুঝে নিচ্ছি, জাতীয় সুরক্ষার জন্য কতটা বিপর্যয় হতে পারে। এমনিতে বাংলাদেশি দুষ্কৃতীদের এটাকে জামাই বাড়ি বলা হয়। তারা এখানে এসে সুরক্ষিতভাবে থাকে, দীর্ঘদিন বসবাস করে, মাঝে মধ্যে পুলিশ আবার ধরে। পুলিশের মধ্যে তো সবাই খারাপ হন না, অনেকে পুলিশের কোড অফ কন্ডাক্ট মেনে চলতে চান, পুলিশের ম্যানুয়াল মেনে চলতে চান, তারা তো তাদেরকে ধরেন। বনগা লাগোয়া হাবড়া অবধি বিভিন্ন থানায়, বসিরহাটে বিভিন্ন থানায় প্রত্যেক দিন 10টা 12টা করে বাংলাদেশি ধরা পড়ছে, কখনো কম কখনো বেশি। মুখ্যমন্ত্রী পুলিশই তো ধরছে। মুখ্যমন্ত্রী কি বলতে পারবেন এদেরকে ছেড়ে দাও, এদেরকে ধরো না? পারবেন না। কিন্তু সমস্যার জায়গা যেটা হচ্ছে, জানুয়ারিতে আরো বেশ কয়েকটা জায়গায় উথাল পাথাল হবে। আপনাদেরকে বলে রাখি, আপনাদেরকে বললে অনেকে বিরক্ত হন, অনেকে নানান রকম মন্তব্য করেন, শেষ প্রশ্নটা করেন, ভাইপো কবে, ভাইপো কবে, ভাইপো কবে। দেখুন, সবকিছুর একটা আবহ হয়। ইঁদুরকে যখন বিড়াল ধরে দৌড় করায়, একজন ভালো শিকারী যখন মাছ ধরে, মাছকে অনেকক্ষণ ধরে জলের মধ্যে দৌড় করায়। সিবিআই ইডিও হয়তো তাই দৌড় করাচ্ছে। বড় মাছটা ধরার আগে ছোট ছোট মাছগুলোকে ধরছে, একটা ভালো প্রেক্ষাপট তৈরি করছে যে বড় মাছটাকে যখন ধরবো, মাছটা যেন জাল থেকে ফসকে না যায়, বসি থেকে ফসকে না যায়। জানুয়ারির মধ্যে একটা বড় খুশখবরি আপনারা পেতে পারেন, বড় আনন্দের খবর, সুখবর আপনারা পেতে পারেন। তার জন্য প্রক্রিয়া চলছে। ইডি সিবিআই বিটে দীর্ঘদিন কাজ করেছে। খবর পাচ্ছি গ্রিন সিগন্যাল চলে এসেছে দিল্লি থেকে, এবং সেই মতো কাজ শুরু হয়ে গেছে। ভিতরের পেপার ওয়ার্কস যেগুলো হচ্ছে সেগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু এজেন্সির তৎপরতা শুরু হয়ে গেছে। 4 বছর 5 বছর আগের মামলাতে যারা ধরা পড়েনি তাদের ধরার জন্য পোস্টারিং হচ্ছে। পুরনো মামলাগুলোতে সাক্ষীদের কোনো কোনো জায়গায় যদি কোনো লুপহোল থাকে, সেগুলোকে ভরাট করার চেষ্টা চলছে। দিদির পেয়ারের ভাইদের অনেকের ছেলের নামে, মেয়ের নামে কতটা বেআইনি সম্পত্তি হয়েছে, ভাইয়েরা বানিয়ে ফেলেছেন, সেটা দেখা হচ্ছে। কে কার বিয়েতে কত টাকার গহনা পড়েছেন, কত টাকার খরচ করেছেন, সেগুলো ইডিতে খোঁজ খবর যাচ্ছে, সিবিআই এ খোঁজ খবর যাচ্ছে। এই টাকার উৎস কোথায় সেগুলো দেখা হচ্ছে। ফলে অনেক কিছু হচ্ছে আন্ডার কারেন্ট, তলায় তলায়, যেগুলো আপনারা অনেক সময় মিডিয়ায় দেখতে পাচ্ছেন না, বা মিডিয়া খবর করতে এই মুহূর্তে চাইছেন না, বড় ধমাকার জন্য অপেক্ষা করছে, তারা খবর নিয়ে রেখে দিচ্ছে। তাই এক্সক্লুসিভ একটা হিন্ট আপনাদেরকে আমি দিয়ে রাখলাম। তার মধ্যে সরকার বলছে যে তারা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বলছে, তাদের বিভিন্ন যারা নিচুতলায় লোক রয়েছেন, কেউ পঞ্চায়েতে, কেউ পুরসভায়, কেউ বিধানসভায়, তারা বলছেন যে নথি বানিয়ে দেবেন। অনেকে বলছেন প্রকাশ্যে, কেউ লুকিয়ে, নথি বানিয়ে দেবেন। যারা এসআইআর এ আবেদন করতে চাইছেন, যাদের কাছে নথি নেই, যাদের নাগরিকতা নিয়ে সন্দেহ রয়েছে, যাদের ভোটাধিকার নিয়ে সন্দেহ রয়েছে, তাদেরকে এই সরকারের বিভিন্ন তলার মানুষরা, তৃণমূল কর্মীরা নথি বানিয়ে দেবে। সরকার কিন্তু ভয়ঙ্কর চাপে পড়বে। নথি জালিয়াতির যে মামলাটা সামনে আসতে চলেছে, যদি বড় ধরনের নথি জালিয়াতি হয়, তাহলে কিন্তু আবার কেন্দ্রীয় তদন্ত নামলে এই নথি দিতে গিয়ে যে 9-6 হয়েছে, নগদ নারায়ণ টাকার 9-6 যে অঙ্কটা সামনে আসবে, সেটা নিয়ে কিন্তু সরকার নতুন করে চাপে পড়বে। এই নতুন
জালিয়াতি হতে চলেছে এই নথি জালিয়াতি। নথি জালিয়াতি একটা নতুন জালিয়াতির নাম নিতে চলেছে, ফলে সরকারের সাবধান থাকা উচিত। একেবারে ওপেন সিক্রেট হয়ে গেছে এই নথি জালিয়াতি। কে কোথায় কত টাকা দিয়ে নথি হেরফের করেছেন তা তদন্ত হওয়া দরকার নেই। একজন উপাচার্যকে বলা হচ্ছে মাল তোলো, অভিযোগ উঠছে, বিভিন্ন ডিজিটাল মিডিয়ায় সংবাদ মাধ্যমে খবর হয়েছে। তখন এই সরকার ওই ফোন কলের ভিত্তিতে ওই উপাচার্যকে প্রশ্ন না করে, পুলিশ উপাচার্যকে প্রশ্ন না করে ডিজিটাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর উপরে একটা আস্ফালন হচ্ছে, আগ্রাসন হচ্ছে। তোমরা কোথা থেকে খবর করেছো বলো? এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সেই উপাচার্য আবার এফআইআর করছেন সাংবাদিকদের উপরে। তার লজ্জা করে না পদ আঁকড়ে ধরে বসে থাকতে? তিনি একবার তো বলতে পারতেন যে অডিওটা মিথ্যে, অথচ কি হচ্ছে? খবর চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি বলছি না উপাচার্য নাম করে যে ভিডিওটা ভাইরাল করা হচ্ছে, অডিওটা লিক করা হচ্ছে, সেটা সত্যি কিনা সেই তথ্য আমাদের কাছে থাকার কথা নয়, আমরা জানতেও পারি না, কারণ উপাচার্যকে বলতে হবে এটা মিথ্যে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মিথ্যে বললেই তো হবে না, এটার একটা নিউট্রাল তদন্ত হওয়া দরকার রয়েছে। কারা ছড়ালো, কেন ছড়ালো, সেটাও তো জানতে হবে। কিন্তু এই রাজ্যে খবর চেপে দাও, খবর চেপে দাও, খবর চেপে দাও। এবং আরেকটা সমস্যায় পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেটা হচ্ছে বহুতলে যে বুথগুলো করতে চাইছে নির্বাচন কমিশন, সেটা নিয়ে আপত্তি কেন তৃণমূল কংগ্রেসের? আপত্তির জায়গা হচ্ছে বহুতলের যেখানে বিরোধী ভোট আছে সেখানে তালা লাগিয়ে দেয় এই শাসক দল। দক্ষিণ কলকাতার বহু জায়গায় 2021-এ এই ঘটনা ঘটেছে, একেবারে তালা লাগিয়ে দেওয়া হয়েছে, নতুন তালা, যাতে কেউ ভোট না দিতে পারে। বহুতলগুলোতে আসলে একটা নিজস্ব মানসিকতা রয়েছে, নিজস্ব তাদের ভাবনা চিন্তা রয়েছে, তারা সবসময় শাসক দলের দ্বারা প্রভাবিত হয় না, কারণ বহুতলে তো এন্ট্রি নেই, সহজে কোনো এন্ট্রি হয় না। বহুতল আছে, আবাসনগুলোতে, বড় বড় যে আবাসনগুলোতে, সেখানে প্রচার করতে গেলেও আগাম বলে কয়ে অনেক কিছু করে করতে হয়। তারা একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করেন, তারা চাপে অতটা থাকেন না। আর এই চাপে থাকেন না বলে তারা স্বতন্ত্র মত প্রকাশ করতে পারেন বলেই ভয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের। বহুতলে যদি বুথ হয়, সেখানে তো আবাসনের নিজস্ব একটা কমিটি রয়েছে, আবাসনের ম্যানেজমেন্ট রয়েছে, তারা তো তৃণমূল কংগ্রেসের দ্বারা প্রভাবিত নাও হতে পারে। এবং যদি প্রভাবিত না হয় তাহলে ভোটটা লুট হবে কি করে? শাসক দল কি বলছে? শাসক দল বলছে যে কোনো বেসরকারি জায়গায় এটা করাটা ঠিক নয়। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা মিলিয়ে দেখে নেবেন, আপনাদের এলাকাতেও বহু ক্লাবে ভোট গ্রহণ কেন্দ্র তৈরি হয়, ক্লাবগুলো তো বেসরকারি জায়গা, এবং ক্লাবগুলোর কমিটিতে বেশিরভাগ জায়গায় শাসক দলের প্রতিনিধিরা থাকে। একেবারে তৃণমূল কংগ্রেসের লোকেরা ক্লাবের কমিটির মাথায় থাকে, সেখানে ভোট হয়। কেউ বাধা দিয়েছেন আজ অব্দি? তৃণমূল কংগ্রেসের লোকেরা কখনো বাধা দিয়েছেন যে ক্লাবে কেন ভোট হবে? ক্লাবে ভোট হলে তাদের অনেক সুবিধে, কমিটির সেক্রেটারি, কমিটির সভাপতি, যে যেখানে ক্ষমতায় আছে, বড় বড় পোস্টে আছে, তারা তো আমাদের লোক, সুবিধা হবে লুট করতে, ভোট দখল, ভোট লুট। কিন্তু আবাসনে সেটা তো হবে না। আর এই জায়গাটাকেই নির্বাচন কমিশন ধরতে চাইছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, আবাসনে হোক না বুথ, অসুবিধা কি আছে? প্রিসাইডিং অফিসাররা যাবেন, পোলিং অফিসাররা যাবেন, আবাসনে বহু জায়গা খালি থাকতে পারে, আবাসনে তারা ঘুমোবেন, থাকবেন, ভদ্রভাবে ভোট হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার, ম্যানিপুলেশন ছাড়া ভোট হবে। আর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে বলেই তো তৃণমূল কংগ্রেসের ভয়। এই পয়েন্টগুলো যেগুলো আপনাদেরকে দিলাম, বিবেচনা করে দেখবেন তো, এভাবে কি ভেবেছিলেন কখনো? এটাই পলিটিক্যাল ডেইলির কাজ, যেটা আসল খবর সেটা তুলে আনা আপনাদের জন্য। এবং এই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সিংহাসন, সেটা ডগমগ ডগমগ করতে শুরু করে দিয়েছে। আশঙ্কা থেকে 60 লাখ লক্ষ মানুষের নাম বাদ, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি হয়, তাহলে ইন্দ্রের সিংহাসন, ফিমেল ভার্সন, আমাদের রাজ্যে সিংহাসন তো নড়বড় 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 করবে। এবং তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে দুটো শিবির আছে। তৃণমূল কংগ্রেসের নগদ নারায়ণের ব্যবস্থা করেন তো শ্রীমান ভাইপো, যিনি আবার এখন দেশে নেই, অন্য জায়গায় চলে গেছেন। কি করতে গেছেন আমরা জানি না, মাঝে মধ্যেই তিনি আমেরিকা যাচ্ছেন, কখনো দুবাই যাচ্ছিলেন, এবার আমেরিকাতে যাচ্ছেন। পশ্চিমবঙ্গে তো সেবাশ্রয় ক্যাম্প তিনি শুরু করেছেন, সেবাশ্রয় ক্যাম্পে তার চিকিৎসাটা হয় না কেন? যেই সেবাশ্রয় ক্যাম্পটা তিনি নিজে শুরু করেছেন, সেবাশ্রয় ক্যাম্পের চিকিৎসার মান কি এত খারাপ যে ভাইপো নিজেই ওখানে নিজের চিকিৎসা করাচ্ছেন না?
পশ্চিমবঙ্গের যিনি স্বাস্থ্যমন্ত্রী, তার পিসি মমতা বন্দ্যোপাধ্যায়, তার স্বাস্থ্য ব্যবস্থা এত খারাপ যে তিনি চিকিৎসা করাতে পারছেন না। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে যা ঢাক ঢোল তারা পেটান সারা রাজ্য জুড়ে, তারপর ভাইপোকে বিদেশে যেতে হয় কেন চিকিৎসা করাতে? সেটা চিকিৎসা নাকি ব্যক্তিগত ছুটি? চিকিৎসার আড়ালে ব্যক্তিগত ছুটি। বাংলার মানুষ জানতে চাইলে কি খুব বড় দোষ হয়ে যাবে? এবং ভাইপো শিবিরের যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যে সেখান থেকে তো তৃণমূলের অর্থায়ন করতে গিয়ে, তৃণমূল কংগ্রেসকে ফান্ডিং করতে গিয়ে যেটা নিচে তলা থেকে টাকাটা তোলা হয় বিভিন্নভাবে, এবং অনেক ক্ষেত্রে অভিযোগ ওঠে যে এই টিকিট দেওয়ার নাম করেও উপর অব্দি যায়। এবার ভাইপো এক ধরনের লোককে টিকিট দিতে চাইছেন, তৃণমূল সুপ্রিমো এক ধরনের মানুষকে টিকিট দিতে চাইছেন। সুপ্রিমো চাইছেন তার বিশ্বস্ত পুরনো লোকজনকে টিকিট দিতে, ভাইপো চাইছেন যে ভালো ভালো লোক যাদের কাছে আছে তাদেরকে টিকিট দাও, ইয়াং জেনারেশনকে তুলে আনো। তার নিজস্ব চিন্তা ভাবনা রয়েছে, দ্রুত চিন্তা ভাবনার ক্ল্যাশ হবে। এক একটা বিধানসভা থেকে 10 জন করে প্রার্থী নিজেকে ভেবে ফেলেছেন, তাদের মধ্যে কলহ হলে অনেক ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের লস, যেটা আমরা দেখেছি। আইএসএফ যেতে কেন? তৃণমূল কংগ্রেসের কলহের জন্য। তো সেখানে তো বিজেপি কিছুই নেই, তারপরেও কিভাবে জিতে যায় আইএসএফ? তৃণমূল কংগ্রেসের একটা অংশের সাহায্য ছাড়া তো আইএসএফ এর জেতার কথা নয়। এরকম বহু জায়গায় এরকমটা বিষয় রয়েছে। এখনো আমরা জানি না যে আসলে হুমায়ুন কবির কার হয়ে খেলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে খেলছেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খেলছেন। আমাদের জানার অবকাশ থাকছে। যদি সত্যিই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খেলেন, যেটা আপাত দৃষ্টিতে ধারণা করা হচ্ছে, যদিও আমি বিশ্বাস করি না যে হুমায়ুন কবিরের এত বড় ক্ষমতা হয়ে গেছে, নির্বাচনের আগে হুঙ্কার দিচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের সাপোর্ট নেই সেখানে, আমি বিশ্বাস করি না। কিন্তু যদি তর্কের খাতিরে ধরে নিই যে হুমায়ুন কবির বেসিক্যালি তো একজন সুবিধাবাদী মানুষ, কখনো বিজেপিতে আসেন, কখনো তৃণমূলে যান, কখনো কংগ্রেসে যান, তার পলিটিক্যাল ক্যারেক্টার দেখি যে পুরোপুরি ধান্দাবাজিতে ভরা, জেতার জন্য যা খুশি করতে পারেন। তো সেইটা যদি সত্যি হয়, এখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ক্ষুব্ধ হন এবং শেষ অবধি যদি ক্ষুব্ধ থেকে যান, তাহলে তো ভয়ঙ্কর বিপদ। গোটা জেলা হাতছাড়া। মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদ মালদা যদি হাতছাড়া হয়, মিম এবং অর্থাৎ আসাদুদ্দিন ওওয়াইসি এবং এই ভদ্রলোক যার নাম হুমায়ুন কবির, তার সৌজন্য, তাহলে তো গেল। উত্তর 24 পরগনা চলে যাবে, দক্ষিণ 24 পরগনা চলে যাবে, কলকাতা চলে যাবে, মালদা চলে যাবে, মুর্শিদাবাদ চলে যাবে, উত্তরবঙ্গ তো চলেই গেছে। তাহলে এটা থাকলো কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে? নদিয়াতেও তো ক্ষমতা নেই। আর এটাই আশঙ্কা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে সব চলে যাবে, সব চলে যাবে, সব চলে যাবে, ধরে রাখতে হবে, এখন থেকে ময়দানে নামতে হবে। মমতা একা নেমেছেন, ভাইপো নেই ময়দানে। ভাইপো শেষ বেলায় নামবেন। যুবরাজ তো এখনো তো সম্রাট নন, তাই সাম্রাজ্ঞী প্রথমে ময়দানে নেমেছেন, বঙ্গেশ্বরী ময়দানে নেমেছেন। এরপর যুবরাজকে পরবর্তী ফেজে আমরা দেখতে পাবো। হুঙ্কার, হাই হুতাশ এটসেট্রা, লড়াই, অনেক কিছু করতে ঝাঁপিয়ে পড়বেন তিনি। সবটা ঠিক আছে, কিন্তু লড়াইয়ের প্রথম পর্বেই দেখা যাচ্ছে এবার বিজেপি 2021-এর তুলনায় অনেকটা সংঘবদ্ধভাবে নেমেছে। তৃণমূল কংগ্রেসের মতো কি বিজেপিতে কলহ হবে? ভোটের সময় টিকিট না পেলে সবারই দুঃখ লাগে, কিন্তু কলহের জায়গা নেই, কারণ এটা হচ্ছে ক্যাডার ভিত্তিক পার্টি। মানুষ যারা বিজেপিকে ভোট দেয় তাদের একটা বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় দেয়, সেটাও সরার কোনো অপশন নেই। এবং অনেকে সিম্বল দেখে ভোট দেয়, সেটাও প্রার্থী দেখে হবে না। প্রার্থী এবার খুব খারাপ হলে অনেকে ভোট দেবেন না, এটা ঠিক, কিন্তু সেই আশঙ্কা এবার নেই। তার কারণ আমরা তো জানি, আমাদের তো নেতাদের সঙ্গে কথা হয় এবং আমরা তো দেখতে পাচ্ছি যে এখন থেকেই কোন কোন সংস্থা বিজেপির কে প্রার্থী হলে ভালো হবে, 3টে 4টে 5টা করে নাম তুলে নিয়ে এসছেন সংস্থাগুলো, যারা তলায় তলায় কাজ করছেন বিজেপির জন্য। সংস্থাগুলো, সমীক্ষক সংস্থা, তারা তো কাজ চালিয়ে যাচ্ছেন। অলরেডি সর্টেড হয়ে গেছে যে কে কোথা থেকে প্রার্থী হতে পারেন, এবং জানুয়ারির মধ্যে 100+ হতে পারে, 150+ কে কোথায় প্রার্থী হবেন এটা ঠিক হয়ে যাবে। ডিক্লেয়ার হবে না, অনেকে আমি দেখলাম সংবাদ মাধ্যমে বলছেন ডিক্লেয়ার হয়ে যাবে। দায়িত্ব নিয়ে বলছি ডিক্লেয়ার হবে না, অত কাছাকাছ করবে না। বিজেপি তো এখন তাদের এই যে কমিটি রয়েছে সেটাই, যতক্ষণ না এই ভিডিওটা রেকর্ড করছি, ততক্ষণ অবধি করেনি। তার একটা বড় কারণ, নতুন কমিটি হলে কমিটি ভালো হবে না খারাপ হবে, কমিটি নিয়ে ক্ষোভ হবে না বিক্ষোভ হবে, সেই রিস্কে বিজেপি যেতে চায় না। সবাই ভাই
মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ, এই পলিসিতে তারা যেতে চাইছে। এবার অভিযোগটা ছিল বিজেপির যে পুরনো কমিটি তাতে 2-3 জনকে নিয়ে, 2-3 জন তাদের অনেকটা ইনঅ্যাক্টিভ করা হয়েছে। আপনারা অনেকেই আমাকে সরাসরি ফোন করেন, কেউ হোয়াটসঅ্যাপ করেন, অনেকে ইমেল করেন, কেউ SMS করেন, বিভিন্নভাবে জানতে চান যে অমুক ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ আছে তার কি হবে। তাদেরকে অনেকটাই বসিয়ে দেওয়া হচ্ছে। একেবারে সরাসরি আপনাদেরকে উত্তর দিচ্ছি। তারা বসে গেছেন, তাদের যেটুকুন সামনে দেখছেন ওইটুকুন না করলেই নয়, খারাপ দেখা যায় আর কি। তো ঠিক সেই কারণেই তাদের দেখছেন, তাদের অ্যাক্টিভিটিস কমে গেছে। পুরনো কর্মীদের দেখছেন, তাদেরকে দিয়ে প্রেস মিট করানো হচ্ছে, তাদেরকে দিয়ে বিভিন্ন কাজে লাগানো হচ্ছে। বিজেপির এটাই সাংগঠনিক পলিসি। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস শুধুই হুঙ্কার, ফাঁকা আওয়াজ, কিচ্ছু নেই। তারা বুঝে গেছে পায়ের তলা দিয়ে মাটি সরে গেছে, 20,000 করে বিধানসভা পিছু ভোট কমে গেছে। যে যত বেশি জল মিশিয়ে যত বেশি মার্জিন বাড়িয়েছিল তার তত বেশি মার্জিন কমবে। যত বেশি জল, যত বেশি মার্জিন, তত বেশি লস এবারের SIR-এ। তাই স্যারকে ভয় পেয়েছে তৃণমূল। এ কথা বলেই এই ভিডিওটা শেষ করতে চাই। বলার আগে, শেষ করার আগে আরেকটা কথা বলি যে বিজেপির ম্যানিফেস্টো নিয়ে কাজ কিন্তু চলছে। প্রত্যেকবার ম্যানিফেস্টো নিয়ে বিজেপি পিছিয়ে পড়ে, এবার পিছিয়ে তারা পড়বে না। আশা করি আপনাদের সমস্ত সংশয়, সমস্ত প্রশ্নের আমি উত্তর দিতে পেরেছি। তাছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা আমাদের লড়াইয়ে আমাদের এই কাজে অংশীদার হতে চান, এই ভিডিও তৈরি করতে গেলে আমাদের অনেক পড়াশোনা করতে হয়। আমাদের গোটা টিম রয়েছে, এডিটিং টিম রয়েছে, আমাদের রিপোর্টার রয়েছে, যারা মাঠে ময়দানে আমাদেরকে দেখেন তারা জানবেন। তো এইগুলো চালাতে অনেক খরচ হয়। আপনারা যদি এই লড়াইয়ে আমাদের অংশীদার হতে চান তাহলে সাবস্ক্রাইব বাটনের পাশে যে সুপার থ্যাঙ্কস বাটনটা রয়েছে সেটা ক্লিক করে আপনাদের ইচ্ছা মতো আমাদের পাশে দাঁড়াতে পারেন, সাহায্য সহযোগিতা করতে পারেন। এছাড়াও জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হতে পারেন। তাতে কি হবে? তাতে এটাই হবে যে ভিডিওগুলো আপনারা আপলোড করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন, অনেক আগে দেখতে পাবেন সাধারণ দর্শকদের তুলনায়। কারণ ভিডিও এডিট করতে তো সময় লাগে, আমরা আগে থেকে আপলোড করে রেখে দিই আমাদের চ্যানেলে। সেটা আপনারা যারা মেম্বার হবেন আগে ভাগে সেই ভিডিও দেখতে পারবেন। তারপরে ভিডিও যখন থাম্বনেল বানিয়ে, থাম্বনেল ডেসক্রিপশন লাগিয়ে সবকিছু করে যখন রেডি হবে, তখন আপনারা যারা দর্শক আছেন তারা দেখতে পাবেন। কিন্তু সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে নিন। সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকনটা প্রেস করুন, তবেই কিন্তু ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পাবেন। ভিডিওগুলো কিন্তু আপনারা ঠিক টাইমে দেখতে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি পঙ্কজ বিশ্বাস। ভালো থাকবেন। আপনারা দেখছিলেন পলিটিক্যাল ডেইলি।